তো প্রথমেই কিছু ভূমিকা বলে নিই, যেটা হলো যে এই ক্লাসগুলা ব্লগ পোস্টিং এর ক্লাসগুলা তোমাদের আসলে রোগীর সামনে বসে করার কথা। তো প্র্যাকটিক্যাল যে জিনিসগুলা এগুলো তো আর আসলে এইরকম এই জুম ক্লাস নিয়ে পুরোপুরি এক্সপ্লেন করা সম্ভব না। এটা তোমরা নিশ্চয়ই মেডিসিন ডিপার্টমেন্টেও সেম পাইছো, এবং আমাদের ক্ষেত্রেও একই। তো তারপরও যেহেতু সময় চলে যাচ্ছে, তোমাদেরকে এগুলো অংশগ্রহণ করতে হবে এবং যতটুকু পারা যায় ততটুকু আয়ত্তে আনতে হবে। এবং এরপর যখন আশা করা যায় হয়তো আরো কিছুদিন পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে তখন তোমাদেরকে পরীক্ষার আগে রোগী দেখানোর ব্যবস্থা করা হবে, এবং তখন কিন্তু মনোযোগ সহকারে, এখন যেটা পড়তেছো বুঝতেছো সেটা মনোযোগ সহকারে রোগী দেখে মিলিয়ে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এইটা। তো তোমাদের মূলত এই ব্লগ পোস্টিংটা সবসময় হয় হইলো এক্সামিনেশন ওরিয়েন্টেড। এক্সামিনেশনের পরীক্ষার সময় তোমাদেরকে যা করতে হবে সেগুলো নিয়ে আমাদেরকে মানে আলাপ করতে হবে এবং বুঝতে হবে। তো প্রথমেই আমি যাব হলো তোমাদেরকে তোমাদের যে এমবিবিএস এর ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে পেডিয়াট্রিক্স এর যে অংশটা আছে সেটা সম্পর্কে রিটেন, ওএসপি এবং ক্লিনিক্যাল ভাইভা মিলে কি ধরনের ইয়ে হয় সেটা সেটা তোমরা কেউ কেউ হয়তো জানো, অনেকেই হয়তো ওইভাবে ভালোভাবে জানো না, কিন্তু পরীক্ষা পাশের জন্য এটা অনেক দরকারি জিনিস। প্রথমে আমি শুরু করতেছি রিটেন এক্সামিনেশন দিয়ে। রিটেন এক্সামিনেশনে তোমাদের দুইটা পেপার থাকে, তোমরা সবাই জানো তাই না? একটা পেপার 1, এটা হচ্ছে পিওরলি ইন্টারনাল মেডিসিন, আর আরেকটা হলো পেপার 2, এখানে ইন্টারনাল মেডিসিন উইথ অ্যালাইড সাবজেক্টস এন্ড পেডিয়াট্রিক্স। একটু ভালো করে খেয়াল করবা, এখানে কিন্তু পেডিয়াট্রিক্সটা আলাদা। অনেকেই তোমাদের অনেকের ধারণা থাকতে পারে যে পেডিয়াট্রিক্স এর মানে অন্যান্য ইন্টারনাল মেডিসিনের অন্যান্য যেসব ব্রাঞ্চ আছে, অর্থাৎ তোমাদের সাইকিয়াট্রি, ডার্মাটোলজি এন্ড ভেনারোলজি, এরকম যেসব ব্রাঞ্চ আছে এইটার সাথে এটা কিন্তু পেডিয়াট্রিক্স কিন্তু এটা সমতুল্য না। পেডিয়াট্রিক্স আলাদা একটা সাবজেক্ট, এবং এটাকে আমরা অনেক চেষ্টা করতেছিলাম যেন এটা আলাদা পরীক্ষা হয়। তো এখন পর্যন্ত ওইটুকু পর্যন্ত যাওয়া যায় না, অদূর ভবিষ্যতে হয়তো সম্ভব হবে যে পেডিয়াট্রিক্স পরীক্ষা আলাদাই হবে, তখন সাবজেক্টের নাম টোটালি পেডিয়াট্রিক্সই থাকবে। তবে তোমাদের পেপার 2 এর একটা বড় অংশ হচ্ছে 50% হচ্ছে পেডিয়াট্রিক্স, এবং এখানে পেপারের নামের মধ্যেই পেডিয়াট্রিক্স আলাদা করে আছে, অর্থাৎ এটা মেডিসিনের কোনো ব্রাঞ্চ না। এর সাথে তোমাদের আছে হলো সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, নিউরোলজি, পয়জনিং, ইনফেকশনস, জেরিয়াট্রিক্স অ্যান্ড পেডিয়াট্রিক্স। এই যে উপরের অংশগুলা পুরোটা মিলে হলো অর্ধেক, অর্থাৎ সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, নিউরোলজি, পয়জনিং, ইনফেকশন, জেরিয়াট্রিক্স সব মিলে হলো হাফ, আর পেডিয়াট্রিক্স হলো হাফ রিটেনের ক্ষেত্রে। তোমাদের এমসিকিউ থাকে 10 মার্কের, এটা পেডিয়াট্রিক্সের অংশ। 10 মার্ক, 10টা এমসিকিউ থাকবে, 35 মার্কের এসএ কিউ থাকবে, এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে 5 মার্ক থাকবে। এটা হলো রিটেনের মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ 10টা এমসিকিউ, 35 মার্কের এসএ কিউ, কিভাবে থাকে সেটা আমি পরে বলতেছি, আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে হলো 5 মার্ক। এখন আসো এমসিকিউ। এমসিকিউ প্রত্যেক পেপারে, পেপার 1 এবং পেপার 2 তে 20 মার্কের এমসিকিউ থাকে। তো পেপার 2 নিয়েই তো আমাদের মূল আলোচনা। তো এর মধ্যে তোমার মেডিসিন এন্ড অ্যালাইড থেকে হলো 10টা এমসিকিউ থাকবে, আর 10টা থাকবে পেডিয়াট্রিক্স থেকে। এই যে 10টা, তার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে মাল্টিপল ট্রু ফলস, আর 5টা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন্স। এগুলোর সাথে নিশ্চয়ই তোমরা অভ্যস্ত, আমি আর ওই উদাহরণ দিয়ে বুঝাতে যাচ্ছি না। প্রত্যেকটা মাল্টিপল চয়েস ট্রু ফলস যেটাতে থাকবে সেটাতে একটা স্টেম থাকবে এবং তার 5টা অপশনস থাকবে, এবং 5টা মিলে একটা যদি 1 মার্ক হয় তাহলে একটাতে কত হয় 0.2, কোনো মাইনাস মার্কিং নাই। সুতরাং ওই যেটা পারবা সেটা তো পারবাই, যেটা পারবা না কাছাকাছি মনে হবে সেটা পরীক্ষা দিতে পারবা, যেহেতু মাইনাস নাই, কাজে আসলে আসলো, না আসলে নাই। আর সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা, সেটাতে একটার জন্য 1 মার্ক, এবং ওখানে কিন্তু একটাই উত্তর ইয়ে করতে হবে, কাছাকাছি অনেকগুলো উত্তর থাকে, এটার মধ্যে বেস্ট কোনটা সেটা বুঝতে হবে এবং সেটাই চিহ্নিত করতে হবে। এখানে যে 10 মার্ক আমাদের পেডিয়াট্রিক্সের, এই 10টাতেই অ্যান্সার করতে হবে, বাকিগুলোরও একই, হ্যাঁ, অল কোশ্চেন্স অ্যান্সার করতে হবে, এবং টাইম হচ্ছে টোটাল 20টা এমসিকিউ এর জন্য টোটাল টাইম হচ্ছে 30 মিনিটস।
পারলে 30 মিনিট না, আর অনেক আগে শেষ হয়ে যায়। এরপরে আসো এসএকিউ। তোমাদের এসএকিউতে ইচ পেপারে 70 মার্কস। এইখানে এই 70 মার্কের মধ্যে পেপার 2 তে 35 মার্কস হলে মেডিসিন এন্ড এলাইড, আর 35 ফর পেডিয়াট্রিক্স। মোট 3টা গ্রুপ থাকবে পেপার 2 তে। গ্রুপ এ হচ্ছে মেডিসিন এলাইড, গ্রুপ B1 হলো পেডিয়াট্রিক্স, এবং গ্রুপ B2 এটাও পেডিয়াট্রিক্স। অর্থাৎ পেডিয়াট্রিক্স থেকে 2টা গ্রুপের কোশ্চেন থাকবে। তাইলে আমার টোটাল মার্ক ছিল হলো 35। যদি আমি 2টা গ্রুপে আলাদা করি তাহলে হলো 17.5 ইন ইচ গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে অর্থাৎ B1 এবং B2 তে 6টা কোশ্চেন থাকবে, এবং তোমাদেরকে এই 6টার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করতে হবে, এবং মার্ক হচ্ছে 3.5। মনে রাখবা, তোমাদের কিন্তু অ্যান্সার শিট দেখার সময় দেখা যায় তোমরা মার্কের কথা ভুলে যাও। তোমাকে দেওয়া হইলো একটা কোশ্চেন 3.5 মার্কসের, ধরো ওইটার একটা স্টেম হইলো মাত্র 2 মার্ক। এখন এটার জন্য তুমি যদি 2 পাতা লেখো তাহলে তো লাভ নেই। সুতরাং লেখার সময় মানে মনে রেখে লিখতে হবে যে এটা কত মার্কের জন্য লিখতেছে। সরি, এই সিস্টেমটা চালু হয়েছে তো বেশি দিন হয় নাই, এই জন্য আমাদের অনেক এক্সামিনারও এখনো ওইভাবে অভ্যস্ত না। সেই জন্য দেখা গেছে কি যে ম্যানেজমেন্টের কোশ্চেন প্রশ্ন দিয়ে দিয়েছে, যে ধরো একটা সিনারিও দেওয়া আছে, যেটা ডায়াগনোসিস হলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, তখন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এরপরে হয়তো আরেকটা কোশ্চেন আছে, স্টেপ আছে যে রাইট টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, তারপরেই হাউ উইল ইউ ম্যানেজ। এই হাউ উইল ইউ ম্যানেজে কিন্তু এত লম্বা লেখা যাবে না, যেটা একেবারে তোমার হাউ উইল ইউ ম্যানেজে আসলে মার্ক হলো 2। সুতরাং ওই 2 মার্ক মনে রেখে করতে হবে যে 2 মার্কের জন্য আমার যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে হবে, বেশি লিখে সময় নষ্ট করে লাভ নেই। তখন অন্য কোশ্চেনে গিয়ে আবার দেখা যায় সময় পায় না, লিখতে পারে না। কেউ দেখা গেছে যে 5টা দেওয়ার দরকার, 5টা দিতে পারে না, 4টা দিছে, অথবা একটা দিছে এক লাইনে, সেরকম যেন না হয়। তোমাদের ওসপি আছে 50 মার্কসের সেকেন্ড পেপারে। না, এটা টোটাল সেকেন্ড পেপার না, সব মিলে ওসপি মানে ওসপি। তো ওসপিতে মোট 10টা স্টেশন থাকবে, এবং প্রত্যেকটা স্টেশনে হলো 5 মার্ক। এর মধ্যে 2টা স্টেশন হলো পেডিয়াট্রিক্সের, স্টেশন 9 and 10, আর প্রত্যেক স্টেশনের জন্য হলো 5 মিনিট সময়। এটার জন্য নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন আছে, এবং বাকি আমাদের রাতের বেলা যে ক্লাসগুলো তোমাদের হবে, আমাদের রেজিস্টারটা তোমাদেরকে আরো বেশি করে বলবে। তো ওসপি হচ্ছে, তাইলে আমরা কি পাইলাম, আমরা এখন পর্যন্ত পাইলাম হইলো আমাদের এই রিটেনে হইলো 10টা এমসিকিউ থাকবে, আর তারপরে এসএকিউ থাকবে হইলো আসলে 10টা, 5টা 5টা 2 গ্রুপে 5টা 5টা 10টা অ্যান্সার করতে হবে, 10টা মিলে হইলো 3.5 মার্ক করে হইলো 35। এরপরে ওসপিতে আমাদের পেডিয়াট্রিক্স থেকে 5 মার্ক করে হইলে 2টা কোশ্চেন হইলে 5 5 10। এরপরে তোমাদের ওরাল এক্সামিনেশন। এখানে বোর্ড থাকে, 3টা বোর্ড থাকে। 3টা বোর্ডের মধ্যে 2টা হচ্ছে অন্যরা থাকে, ইন্টারনাল মেডিসিন, আমি ওইগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। 2টাতে ইন্টারনাল মেডিসিন প্লাস তোমাদের এলাইডরা থাকেন, মেডিসিনের এলাইডরা, এবং পেডিয়াট্রিক্সের একটা আলাদা বোর্ড থাকে, এটা হলো বোর্ড 3। এখানে 2জন এক্সামিনার থাকবেন, 2জনই পেডিয়াট্রিশিয়ান, এবং এর মধ্যে একজন ইন্টারনাল থাকবেন এবং একজন এক্সটার্নাল থাকবেন। তো এর মধ্যে 40 মার্ক হলো SOEN, 10 মার্কস ফর এক্স-রে, ইসিজি, ল্যাব ডাটা, ফটোগ্রাফস, এইসব মিলে। অর্থাৎ একজন এক্সামিনারের কাছে স্ট্রাকচার ওরাল যে এটা আছে ওইটার জন্য হলো 20 মার্কের কোশ্চেন, সাধারণত 4টা কোশ্চেন থাকে, আর 5 মার্কের তোমার যে কোনো একটা ধরা হয় আর কি। এক্স-রে, ইসিজি, ল্যাবরেটরি ডাটা অথবা ফটোগ্রাফ যে কোনো একটা ধরা হবে। এটা তোমাদের পরবর্তীতে আজকেই তোমাদের আরেকজন স্যার ক্লাস নেবেন, উনি এইগুলো নিয়ে কথা বলবেন, মানে এই এক্স-রে, ইসিজি, ল্যাব ডাটা, ফটোগ্রাফ এগুলো নিয়ে কথা বলবেন। আমিও আশা করতেছি আগামী কালকে আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এই গেল আমাদের ভাইবা বোর্ডের অবস্থা। এরপর বাকি রয়েছে কি কেস, ক্লিনিক্যাল এক্সামিনেশন।
টোটাল মার্ক হইলো 100 মার্ক, লং কেস 50 আর শর্ট কেস 50। এইখানে এই যে শর্ট কেজের 50, শর্ট কেজের 50-এর মধ্যে 20 মার্ক হলো পেডিয়াট্রিক্সের, এবং সেইখানে তোমাদেরকে 2টা শর্ট কেস ফেস করতে হবে। সাধারণত ওই 2টা শর্ট কেজের একটা ওই যে যেহেতু দুইজন এক্সামিনার, একজন এক্সামিনার একটা করে নেন। তাহলে এইটাই হলো তোমাদের পরীক্ষার টোটাল স্ট্রাকচার। এর মধ্যে রিটেন, এমসিকিউ, এসএকিউ এগুলা তোমাদের তো আসলে লেকচারে পড়ানো হয়ে গেছে, এগুলা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো এই ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইটা নিয়েই আমাদের আলোচনা করার কথা আর কি। তো আমি তো প্রথমেই বলে নিছি এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু খুব বেশি এইরকম জুম ক্লাসে সম্ভব হবে বলে আমি মনে করি না। তারপরেও চেষ্টা করা যেতে পারে আর কি, যতটুকু পারা যায় বোঝার চেষ্টা করো। তারপরে হলো আমাদের রেজিস্ট্রাররাও তোমাদেরকে পড়াবে। তারপরে সবচেয়ে বড় কথা হলো যখনই সুযোগ হবে, অর্থাৎ করোনা পরিস্থিতি যখন উন্নতি হবে, তখন তোমাদেরকে এসে কিন্তু দেখতে হবে। আমার মনে হয় আমি এই এক্সামিনেশন সম্পর্কে যতটুকু এইটুকু পর্যন্ত মনে হয় ক্লিয়ার করতে পারছি নাকি। এই ধারণা যদি থাকে তাহলে তোমরা কিন্তু পড়াশোনায় আলাদা করে ইয়ে করতে পারবা। নাহলে এই ধারণাটা না থাকলে অনেকেরই কিন্তু তোমাদের কারো ধারণা আছে যে এটা ওই সাইকিয়াট্রিস্ট সমান করলে হবে বা ডার্মাটোলজির সমান করলে হবে। তো ওইভাবে সমান করলে হবে না, কারণ এখানে একটা বিরাট পোর্শন হইলো পেডিয়াট্রিক্স। মোটামুটি ওই লং কেস বাদ দিলে ধরে নেওয়া যায় যে এটা তোমার হচ্ছে টোটাল সাবজেক্টের, অর্থাৎ টোটাল যে তোমাদের মেডিসিন সাবজেক্ট এটার 1/4। এবং যেহেতু এটা আলাদা বোর্ডে পরীক্ষা হয়, যদিও আলাদা করে পাস করতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তোমাদেরকে যদি কোনোভাবে তোমরা যদি এখানে খারাপ করে ফেলো, তাহলে কিন্তু টোটাল পাস করাটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ পেডিয়াট্রিক্স এত কিছু বলার মূল উদ্দেশ্য হলো পেডিয়াট্রিক্স ভালো করে পড়তে হবে। এখন আসি আমার মূল ইয়েতে। আমার আজকের ইয়েতে যে দুইটা লেখা আছে, সেটা হলো যে আমি শর্ট কেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আর একটা হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম। তো বিস্তারিত রেসপিরেটরি সিস্টেম কিভাবে এক্সামিনেশন করতে হয় তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, আর থিওরিটিক্যালি বলা তো আসলে একটু কঠিন, তাই না? তো এইখানে মূলত তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকে, একটা পেশেন্ট দেওয়া হয়, একটা কোশ্চেন দেওয়া হয়, অথবা অনেক সময় কোশ্চেন মডিফাই করে এক্সামিনার নিজেই বলে দেয়। তো সাধারণত যেটা যেই কোশ্চেনটা রেসপিরেটরি সিস্টেম থেকে শর্ট কেস হিসেবে দেওয়া হয়, সেটা হলো এক্সামিন দা রেসপিরেটরি সিস্টেম। অনেকে আবার এক্সামিন দা খালি চেস্টও বলতে পারে। অনেক সময় আরো ছোট করেও দেওয়া হয়, সময় বাঁচানোর জন্য হোক আর মানে তোমাদেরকে কম কষ্ট দেওয়ার জন্য হোক। যেমন ধরো স্কাল্টেড দা চেস্ট, মানে তোমাদের যদি এই বড় হেডিংটা মনে থাকে এক্সামিন দা রেসপিরেটরি সিস্টেম, তাইলে তো হয়ে গেল। এক্সামিন দা চেস্ট হইলে চেস্টের জায়গাটা আসবে, কিন্তু সাথে কিন্তু উইথ রিলিভেন্স থাকতে পারে। উইথ রিলিভেন্স যদি থাকে তাহলে রিলিভেন্স যেগুলো আছে রেসপিরেটরি সিস্টেমের বাইরে সেগুলো দেখতে হবে। তো সেক্ষেত্রে জেনারেল এক্সামিনেশনের রেসপিরেটরি সিস্টেম রিলেটেড যেসব বিষয় আছে সেগুলো দেখতে হবে। তো এমনি রেসপিরেটরি এক্সামিন দা চেস্টে আমরা কিভাবে দেখি, এটা তোমরা মেডিসিনের সবাই পড়ছো, তাই না? সেখানের মধ্যে কি ছিল? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন। ইন্সপেকশনে কি দেখতে হয়? সবার আগে যেটা দেখতে হয় সেটা হলো রেসপিরেটরি রেট, ইম্পর্টেন্ট গুলো বলতেছে আর কি। রেসপিরেটরি রেট দেখতে হয়, চেস্টে কোনো ডিফর্মিটি আছে কিনা দেখতে হয়, তারপরে চেস্টের এক্সপান্সিবিলিটি হচ্ছে কিনা, দুই সাইডে সমান হচ্ছে কিনা এটা দেখতে হয়। তারপরে ইন্সপেকশন শেষ হইলো, কোনো স্কার মার্ক থাকলে, অ্যাবনরমাল কিছু, যে কোনো কিছু থাকলে সেটাও দেখতে হবে। সাধারণত তোমাদের পরীক্ষার যেসব পেশেন্ট দেওয়া হয় সেগুলোর অ্যাবনরমাল কিছু থাকে না, যা থাকে সেটা হলো রেসপিরেটরি রেট বেশি থাকে, চেস্ট ইনড্রয়িং থাকতে পারে। চেস্ট ইনড্রয়িং কি তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে চেস্টের নিচের অংশ যদি রেসপিরেশন নেওয়ার সময় ভিতরের দিকে ঢুকে যায়, সেটা হচ্ছে চেস্ট ইনড্রয়িং, এবং চেস্ট ইনড্রয়িং থাকতে পারে। দেখার মতো তাহলে কি থাকে, এক হলো যে কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো কোনো পেশেন্টের ডিফর্ম থাকতে পারে, ক্রনিক যদি কোনো রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট থাকে সেই ক্ষেত্রে চেস্টে ডিফর্মিটি থাকতে পারে। তো ডিফর্মিটি টাইপ গুলো তোমরা নিশ্চয়ই জানো, যদি ওইরকম ডিফর্মিটি থাকে কোনো পেশেন্টের, তাইলে কিন্তু তোমাকে ওইটা চেস্টের পিজন চেস্ট বা ওইগুলো জিজ্ঞেস করতে পারে। আর নাইলে এগুলো জিজ্ঞেস করার সুযোগ খুব একটা নাই। তাইলে গেল গিয়া আমার ইন্সপেকশন। তারপরে পালপেশনে কি কি দেখতে হয়? পালপেশনেও আবার এক্সপান্সিবিলিটি অফ দ্য চেস্ট দেখতে হয়, এটা ধরে দেখতে হয়। ওটা আগেরটা দেখছিল হলো চোখে দেখে,
যে আসলে শ্বাস নেওয়ার সাথে সাথে চেস্ট ইনফ্লেট করতেছে কি করতেছে না, দুই সাইডে সমান করতেছে কিনা। আর এই ক্ষেত্রে যেটা করতে হয়, মেডিসিনে তোমাদের নিশ্চয়ই শেখানো হচ্ছে, আমাদের পেডিয়াট্রিক্সেও তোমরা নিশ্চয়ই আগে ওয়ার্ক করছো, তোমরা শিখছো, যেটা হলো একেবারে মানে সিমেট্রি আছে কিনা সেটা দেখতে হয়, দুদিকে সমান ইয়ে হচ্ছে কিনা ফিতা দিয়ে মেপে দেখতে হয়। তারপরে যেহেতু এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম নাই, সাথে নাই, সুতরাং তোমাকে যদি খালি রেসপিরেটরি সিস্টেম বা চেস্ট বলা হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ইয়ে দরকার নাই, মানে যে যেটা মানে মারমার বা ইয়ে এগুলো দেখার দরকার নেই। তো এইখানে রেসপিরেটরি সিস্টেমে আর কার কি দেখা যায়, আর একটা দেখার আছে, সেটার নাম কি, ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাস কিভাবে দেখতে হয় তোমরা নিশ্চয়ই জানো। তবে বাচ্চাদের ক্ষেত্রে ভোকাল ফ্রেমিটাস সাধারণত সবসময় দেখা হয় না, একটু বড় বাচ্চা হইলে দেখতে হবে, ছোট বাচ্চা হইলে তুমি দেখতে পারবে না, কারণ ভোকাল ফ্রেমিটাস দেখার জন্য যে ইয়েগুলো লাগে 1 1 3 3 হিসেব করতে হয়, এগুলা বাচ্চাদের দিয়ে সবসময় বলানো যায় না। তবে ভোকাল ফ্রেমিটাসের কাছাকাছি যে জিনিসটা পরবর্তীতে অসকালটেশনে আসবে, সেটা আমরাও কিন্তু অসকালটেশনে বাচ্চা কাঁদলেই আমরা বুঝতে পারি যে এটার ভোকাল রেজোনেন্স ইনক্রিজড আছে না নরমাল আছে। তাহলে গেল পালপেশন। পারকাশনে পারকাস করতে হবে, এমনি সাধারণত যে 3টা লাইন আছে 3 লাইন বরাবরই ইয়ে করতে হয়। তোমরা করতে চাও করো, কিন্তু দেখা গেছে কি শুধু সামনের দিকটা করে থেমে যাও, সামনের দিকটা করে থেমে যাওয়া যাবে না। যদি পারকাস করতে বলা হয় তাহলে তোমাকে 3 সাইডেই করতে হবে, অর্থাৎ এন্টেরিয়র চেস্ট ওয়াল, এক্সিলা এবং পোস্টেরিয়র ওয়াল, তিনখানেই করতে হবে। এরপরে আসো অসকালটেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি সাধারণত পার্সোনালি যখন আমি এক্সামিনার থাকি তখন আমি ওই পুরাটা দেই না। যে কোশ্চেনটা থাকে হলো অসকালটেট দ্য চেস্ট ইনটু দ্য রিলিভেন্টস। তো সেই ক্ষেত্রে অসকালটেশনে কি কি দেখতে হয়, অসকালটেশনে দেখতে হয় কি, প্রথমে হলো ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ড প্রথম কথা হলো আছে কি নাই, এক নাম্বার। হ্যাঁ, যদি ব্রেথ সাউন্ড না থাকে তাহলে তো ব্রেথ সাউন্ড ডিমিনিশড, এখানে আর কিছু করার সুযোগ নেই। কিন্তু ব্রেথ সাউন্ড যদি থাকে তাহলে কি করতে হবে, সেটা কেমন সেটা দেখতে হবে। নরমাল ব্রেথ সাউন্ড কি, ভেসিকুলার। আর বাইরে কি হইতে পারে, ব্রঙ্কিয়াল হইতে পারে। যদি নিউমোনিক কনসলিডেশন থাকে তাহলে সাধারণত ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। আর কি হইতে পারে, ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে কমন, এবং এটা ব্রঙ্কিওলাইটিস এবং এজমাতে পাওয়া যায়। ব্রেথ সাউন্ড দেখলাম, তারপর কি দেখবা, এডেড সাউন্ড। এডেড সাউন্ডের মধ্যে মূলত আরো অনেকগুলো আছে, কিন্তু মূলত দেখা হয় কি, একটা হলো ক্যাপিটেশনস বা কেকেলস, আর আরেকটা হচ্ছে রঙ্কাই। এই দুইটার পার্থক্য নিশ্চয়ই তোমরা জানো। একটা হলো ক্যাপিটেশন, যেটা সেটা হলো এক ধরনের হার্স ভয়েস, ভয়েস বলা তো ঠিক হবে না, ওখানে যে হার্স সব ওয়ার্ড আর কি, যেটা শোনা যায় আর কি, হ্যাঁ, নয়েজের মতো, এটা মূলত এলভিওলাই অফ দ্য লাংস থেকে হয়। আর রঙ্কাই যেটা, সেটা তো একটা মিউজিক্যাল সাউন্ড। এটা তোমরা অনেকেই বাইরেতে, অনেক পেশেন্ট, এজমা পেশেন্টদের অনেক সময় বাইরে থেকেও শোনা যায়, স্টেথোস্কোপ না লাগাইলেও শোনা যায়। হুইজ যেটা আর কি, আগে হুইজ যেটা এমনি শোনা যাইতো, স্টেথোস্কোপ ছাড়া শোনা যাইতো, সেটাকে হুইজ বলা হইতো। আর যেটা স্টেথোস্কোপ লাগাইয়া শোনা হইতো, একই জিনিস, ওটাকে বলা হইতো রঙ্কাই। এখন কিন্তু হুইজ আর রঙ্কাই সিমিলার অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কেউ যদি ওই কি পাইছি বলে হুইজ পাইছি বলে, সেটা কিন্তু ভুল না। তো এইটা কিসে পাওয়া যায়, ব্রঙ্কিওলাইটিসে পাওয়া যায়, এজমাতে পাওয়া যায়। ব্রঙ্কোনিউমোনিয়া যদি ভাইরাল হয়, সেই ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে এই ইয়ে পাওয়া যেতে পারে, রঙ্কাই পাওয়া যেতে পারে। আর ক্যাপিটেশনস কিসে পাওয়া যায়, ব্রঙ্কোনিউমোনিয়াতে পাওয়া যায় এবং নিউমোনিক কনসলিডেশনে পাওয়া যায়। তাহলে এই হলো মোটামুটি, আরেকটা রয়ে গেছে, সেটা হলো ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স প্রথম কথা হচ্ছে, বাচ্চা যদি বড় হয় তোমার কমান্ড ফলো করতে পারে, তাইলে ইউজুয়ালি তোমরা মেডিসিনে যেরকম দেখছো একই রকম দেখতে হবে। হ্যাঁ, তবে কিছু প্রসিডিউরে বেশ কম হয়। হ্যাঁ, তোমাদের মেডিসিন ওয়ার্ডে কিছু শিখায় যেগুলো আসলে পেডিয়াট্রিক্সে নাই। তো এইগুলা যখন রোগী দেখবা তখন আসলে ইয়ে করতে হবে, এখন বলে লাভ নাই।
তো মনে রাখবা যে কিছু বেশ কম আছে। আমরা কিন্তু ধরতে পারি যে কোন কোন স্টুডেন্ট পেডিয়াট্রিক্স ওয়ার্ক করছে আর কে করে নাই, এই এক্সামিনেশন দেখেই ধরতে পারি। এরকম কিছু পয়েন্টস আছে এবং এগুলা তোমরা শিখে নিতে হবে। আমাদের রেজিস্ট্রাররা তোমাদের এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত বলবে। আর বাকি হচ্ছে রুগী না দেখে এখানে ওই জুম ক্লাসে বলেও খুব লাভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো এইখানে মূলত রেসপিরেটরি সিস্টেমের যে শর্টকেজ গুলো দেওয়া হয় মূলত এই দুইটাই থাকে, ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কোনিউমোনিয়া। আমরা মোটামুটি বললে ফেলছি ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কোনিউমোনিয়াতে কি পাওয়া যায়, তাই না? তো এখানে কি হবে তারপরও আমি একটু বলে ফেলি। ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট যদি দেখো, তোমাদের ঘটনা এরকম কিন্তু কাহিনী আছে যে আমি একটু ইয়ে করছি যে আমাকে একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট দেওয়া হয়েছে। যেহেতু আমার রেসপিরেটরি সিস্টেম পছন্দের, সেজন্য আমি দিছি অস্কালটেটর চেস্ট এন্ড ডু দ্য রিলিভেন্টস। আচ্ছা, রিলিভেন্টস সম্পর্কে বলা হয় না, রিলিভেন্টস কি করবা? রিলিভেন্টস কি করবা? এই ক্ষেত্রে কিন্তু রিলিভেন্টস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সাথে ইনভলভ যে জিনিসগুলো আছে। রেসপিরেটরি রেট তো তোমরা দেখছোই, তারপর কি দেখতে হয়? সায়ানোসিস দেখতে হয়। সায়ানোসিস কোথায় কোথায় হইতে পারে? এটা হচ্ছে টিপ অফ দা টাঙ্গে হইতে পারে, হ্যাঁ, মাউথ ওরাল ওরাল পেরিওরাল যেটা ওরাল ক্যাভিটির আশেপাশে হইতে পারে। তারপরে এক্সট্রিমিটিস গুলাতে হইতে পারে। তো সেইখানে সায়ানোসিস যেখানে হয় সেই সায়ানোসিস আছে কিনা দেখতে হবে। আর কি আছে? ক্লাবিং আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, কারণ কিছু কিছু রেসপিরেটরি কেস আছে যেগুলোতে ক্লাবিং হয়। তো ক্লাবিং আছে কিনা দেখতে হবে। এইরকম রিলেটেড যেগুলো আছে সেইগুলো দেখতে হবে। তো ব্রঙ্কিওলাইটিস পেশেন্ট যদি দেওয়া হয়, ব্রঙ্কিওলাইটিস পেশেন্টের বয়স সাধারণত যে গল্পটা বলতেছিলাম যে দেখা গেছে যে যেহেতু মুজিব স্যার ব্রঙ্কিওলাইটিস পছন্দ করে, সুতরাং ওই 6 বছরের নেফ্রোটিক সিনড্রোমটা ডায়াগনোসিস ব্রঙ্কিওলাইটিস হয়ে যাচ্ছে। এটা এই ভুল তোমাদের ক্ষেত্রে যেন না হয়। হ্যাঁ, আন্দাজি বললে হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এরকম বললে কিন্তু আর পাস করানোর সুযোগ খুব কম থাকে। কারণ তোমাকে আমি একটা 6 বছরের বাচ্চা দিছি অস্কালটেটর চেস্ট, আর তুমি করে ফেললা হলো যে এটা ব্রঙ্কিওলাইটিস ডায়াগনোসিস, এটা বলতে হবে না, তাই না? তাহলে ব্রঙ্কিওলাইটিসের একটা বয়স আছে এবং এই ইউজুয়াল বয়সটা হচ্ছে 6 মাস থেকে 18 মাস। অবশ্যই 2 বছরের নিচে হইতে হবে। 2 মাস থেকে 2 বছর মনে রাখাটা সোজা। হ্যাঁ, এই বয়সের ভিতরের বাচ্চা যদি হয় এবং তুমি যদি বাকি যেগুলো আছে, ধরো ইন্সপেকশনে ব্রঙ্কিওলাইটিস আর নিউমোনিয়ার মধ্যে ব্রঙ্কোনিউমোনিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যাবে না। পালপেশনেও পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম। পারকাশনেও কিছু পাওয়া যাবে না। ব্রঙ্কোনিউমোনিয়া যদি হয়, নিউমোনিক কনসলিডেশন হলে আলাদা পাওয়া যাবে। আর অস্কালটেশনই মূল পার্থক্যটা করা যায় আর কি। মূল পার্থক্যটা হচ্ছে অস্কালটেশন। তার আগে তুমি বাচ্চাটার বয়স খেয়াল করবা। যদি বলে দেওয়া হয় তো ভালো, না বললেও জিজ্ঞেস না করলেও তো বাচ্চার বোঝা যায় যে বয়স কত হইতে পারে। 5 বছর 2 বছরের বাচ্চা আর 5 বছরের বাচ্চার মধ্যে ব্যবধান আছে না? দেখলেই তো বোঝা যায়। তুমি বয়সটা খেয়াল করবা প্রথম দিকে। আর হলো মূলত অস্কালটেশনের ফাইন্ডিং দিয়ে আমরা আলাদা করি। অস্কালটেশনে ব্রঙ্কিওলাইটিসে কি থাকে? ব্রঙ্কিওলাইটিসে অস্কালটেশনে ব্রেথ সাউন্ড ভেসিকুলার উইথ লং এক্সপিরেশন হবে। আর এডেড সাউন্ডের মধ্যে ক্যাপিটেশনস এবং রঙ্কাই দুইটাই থাকবে, তবে ক্যাপিটেশনস কম থাকবে, রঙ্কাই বেশি থাকবে। আর এডেড সাউন্ডে ভোকাল রেজোনেন্স কিছুটা ইনক্রিজ করতে পারে। তবে ওই বাচ্চা যদি কান্নাকাটি না করে, তুমি যদি 1 1 2 3 3 বলতে না পারো, তাইলে ওইটা বলতে যাও না। সোজা বলবা যে স্যার ইয়াটা দেখতে পারেনি, ভোকাল রেজোনেন্স দেখতে পারেনি। কিন্তু আন্দাজে যদি বলে ফেলো, তোমাদের কিন্তু এই প্রবণতা আছে, স্যার ভোকাল রেজোনেন্স কিছুটা ইনক্রিজ হয়। হ্যাঁ, যদি তুমি বুঝতে পারো সেটা বলবা, বুঝতে না পারলে এমনি আন্দাজি বললে কিন্তু ধরা হবে তুমি কেমনে বুঝছো। সুতরাং তাইলে ব্রঙ্কিওলাইটিসের এই হইলো ফাইন্ডিং। স্বাভাবিকভাবে তুমি যখন ডায়াগনোসিস ব্রঙ্কিওলাইটিস বলবা, তখন তোমাকে জিজ্ঞেস করা কি হবে যে কেন বললাম ব্রঙ্কিওলাইটিস, তখন তোমাকে বলতে হবে যে স্যার বাচ্চার বয়স এরকম মনে হচ্ছে। তারপরে আমি ফাইন্ডিং এর মধ্যে শুরু থেকে যদি পুরাটা থাকে তাহলে ইন্সপেকশনে আমি রেসপিরেটরি রেট বেশি পাইছি, চেস্ট ইনহেলিং থাকলে চেস্ট ইনহেলিং পাইছি। এরকম পুরাটা বলে শেষে গিয়ে ওইটাই বলতে হবে যে অস্কালটেশনে ব্রেথ সাউন্ড ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন আছে এবং সাথে হিউজ রঙ্কাই আছে এবং ফিউ ক্র্যাম্পস আছে। তাইলে তোমার উত্তর মেনে নেওয়া হলো যে ঠিক আছে, এটা ব্রঙ্কিওলাইটিস। এরপরের কোশ্চেনই যেটা আসতে পারে সেটা হলো ব্রঙ্কিওলাইটিস কি ধরনের অর্গানিজম দিয়ে হয়। তো তোমরা সবাই জানো ব্রঙ্কিওলাইটিস কি হয়। মূলত ভাইরাল ইনফেকশন, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দিয়ে হয়। এর বাইরেও আরো অনেকগুলো ভাইরাস আছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে আমি লেকচার নিছি এবং সেখানেও ছিল। আমি কিন্তু ওই শেষ পর্যন্ত না গেলে থামি না। অর্থাৎ
আমি যে লিস্ট দিছি ওইটার শেষের দিকে দুইটা আছে, একটা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস আর একটা বোকা ভাইরাস। তো এইগুলা অনেকেই বলে না, দুইটা বলে বসে থাকে। দুইটা বলে বসে থাকলে আমি মাঝে মাঝে উল্টা করে ধরি। উল্টা করে ধরি মানে বলি যে শেষে দুইটা বলো। অর্থাৎ তুমি টেক্সট বই পড়ছো কিনা বা আমার লেকচার পড়ছো কিনা সেটা বোঝার চেষ্টা করি। এবং এটা প্রত্যেক টিচারই যার যারটা করেন, এবং করা উচিত। আসলে তোমরা পড়ছো না খালি ওই এমনি ওই বই পড়ে চলে আসছো, এটা হবে না। তো এটা একটু খেয়াল করতে হবে। এবং এরপরে তোমাকে যেটা ধরা হইতে পারে সেটা হলো যে ম্যানেজমেন্ট কি দিবা। ব্রঙ্কিওলাইটিসের ম্যানেজমেন্ট মূলত কি? সিমটোমেটিক। রেসপিরেটরি ডিস্ট্রেস যদি থাকে তাহলে সেটা রিলিভ করার জন্য ব্যবস্থা নিতে হবে। এখানে একটা পজিশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বাচ্চাকে একটু মাথার দিকটা উঁচু করে রাখতে হয়। কত ডিগ্রি এটা তোমাদেরকে আমি আগে পড়াইছি। সেটা উঁচু করে রাখতে হয়, নাক পরিষ্কার করে দিতে হয়। এবং এই ক্ষেত্রে এই যে 9% 0.9% যেটা নর্মাল স্যালাইন সলিউশন বাজারে পাওয়া যায় নেজাল ড্রপস হিসেবে, সেটা ইউজ করা যাইতে পারে। খুব বেশি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে নেবুলাইজেশন করা যাইতে পারে। এবং এই ক্ষেত্রে হলো 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজেশন করলে খুবই ভালো হয়, যদিও এটা বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। আমাদের ওয়ার্ডগুলোতে আমরা সালবিউটামল দিয়েও নেবুলাইজেশন করি, তবে এটা আইডিয়াল না। সালবিউটামল দিয়ে নেবুলাইজেশন করলে এটা ট্রানজিয়েন্ট একটু রিলিফ দেয়, কিন্তু খুব বেশি কোনো প্রভাব ফেলে না, যদিও এটা খুব প্রচলিত। সবাই দেয়। তো তোমরা যেহেতু ওয়ার্ডে আসছো বলে ফেললে হয়তো আমরা মানবো, কিন্তু আমি 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 পার্সোনালি আমি হইলে কিন্তু আরেকটু জানতে চাইবো যে তুমি এটা কি আইডিয়াল কিনা, আইডিয়ালি কি দিয়ে করা হয়, সেটা বলতে হইতে হবে। বললে খুশি হবো আর কি। এটা হলো, না বললে যদি খালি ওই সালবিউটামল বলো তখন হয়তো পাস মার্ক পেয়ে যাবো, অসুবিধা হবে না। কিন্তু খুশি হবো না, কারণ এটা আসলে আইডিয়াল ট্রিটমেন্ট না। আমরা আমাদের হাতে অপশন নাই, 3% সোডিয়াম ক্লোরাইড আমরা বাজারে পাই না, সরকারি সাপ্লাইও আমাদেরকে দেওয়া হয় না। এই জন্য আমরা এই নেবুলাইজ সালবিউটামল ইউজ করি। আর কি দেওয়া হয়? যদি উইথ এটপি হয়, অর্থাৎ কোনো বাচ্চার ব্রঙ্কিওলাইটিসের ফিচার আছে, শ্বাসকষ্ট আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সাথে তার এটপির হিস্ট্রি আছে, পার্সোনাল অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক সময় প্রেডনিসোলন দেওয়া হয়। সেটা এটা দেওয়া যেতে পারে। সবার ক্ষেত্রে এটা খুব কাজ করে না, তারপরেও দেওয়া হয় এবং বললাম তো কোন ক্ষেত্রগুলোতে কাজ করে। এর বাইরে যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস হইলে কিন্তু ডিহাইড্রেশন ডেভেলপ করার একটা পসিবিলিটি থাকে, এবং সেই ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস আবার ক্লাসিফিকেশন আছে, তোমরা জানো সিভিয়ার ব্রঙ্কিওলাইটিসের পেশেন্টটা কিন্তু খাইতেও পারে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আইভি ফ্লুইড দিতে হবে, বাচ্চার বয়স অনুযায়ী যে ফ্লুইড দরকার সেটা দিতে হবে। অর্থাৎ তাইলে কি দাঁড়াইলো? একটা হইলো নাক পরিষ্কার রাখতে হবে, একটা হইলো নেবুলাইজেশন, যেটা কি দিয়ে করবা এটা কোশ্চেন রয়ে গেল, আর হইলো স্টেরয়েড দেওয়া যাইতে পারে, প্রেডনিসোলন। এইখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, অর্থাৎ ব্রঙ্কিওলাইটিসে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না। এইটা অনেক সময় একটু পেঁচানোর জন্য ধরো সময় খুব কম, তোমাকে ওইভাবে জিজ্ঞেস না করে সরাসরি জিজ্ঞেস করতে পারে কি অ্যান্টিবায়োটিক দিবা, উত্তরটা যেন হয় যে স্যার এখানে অ্যান্টিবায়োটিক লাগবে না। কারণ এরকম আমি নিজেও ধরি মাঝে মাঝে, কারণ তোমরা মাঝে মাঝে পেঁচাইতে সময় খেয়ে ফেললো, সময় শেষ কিন্তু কোশ্চেন ধরা হয়নি। সেই ক্ষেত্রে ওই সংক্ষেপে মানে পুরা ম্যানেজমেন্ট না ধরে ওইটা ধরা হয় বলা হয়। একই রকম যদি ব্রঙ্কোনিউমোনিয়া হয়, অর্থাৎ ব্রঙ্কিওলাইটিস না হয়ে যদি ব্রঙ্কোনিউমোনিয়া হয়, হ্যাঁ, তাইলে আচ্ছা ওই রিলেভেন্ট এক্সামিনেশনে ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কোনিউমোনিয়া দুইটারই কিন্তু টেম্পারেচার দেখতে হবে। কারণ টেম্পারেচারও এই ব্রঙ্কিওলাইটিস এবং ব্রঙ্কোনিউমোনিয়াকে ডিফারেনশিয়েট করার একটা পয়েন্ট। ব্রঙ্কিওলাইটিসে লো গ্রেড ফিভার হয়, আর ব্রঙ্কোনিউমোনিয়াতে হাই গ্রেড ফিভার হয়। আর রেসপিরেটরি দুইটাতেই বাড়ায়, চেস্ট ইনডোয়িং দুইটাতেই থাকতে পারে। তো ওখানে গিয়ে অসকালটেশনে গিয়ে বেশ কম হবে। অসকালটেশনে ব্রঙ্কোনিউমোনিয়াতে শুধুমাত্র ক্রেবস থাকে। ভাইরাল ব্রঙ্কোনিউমোনিয়াতে কোনো ক্ষেত্রে রঙ্কাই থাকতে পারে, কিন্তু সেটা কম। অর্থাৎ ব্রঙ্কিওলাইটিসে রঙ্কাই বেশি, ক্রেবস কম। ব্রঙ্কোনিউমোনিয়াতে মূলত ক্রেবস থাকে, মাঝে মাঝে একটু রঙ্কাই থাকতে পারে। এই ক্ষেত্রেও একই, ওই আগের মতো তোমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে বাচ্চাদের যে বয়সের বাচ্চাটা থাকবে ওই বয়সের বাচ্চার ব্রঙ্কোনিউমোনিয়া কোন অর্গানিজম দিয়ে হয়, কি ইনভেস্টিগেশন করবা। ওই একই ব্রঙ্কিওলাইটিসেও কিন্তু কি ইনভেস্টিগেশন করবা একটা ব্যাপার ছিল। ব্রঙ্কিওলাইটিসে আমরা সাধারণত কি ইনভেস্টিগেশন করি? একটা সিবিসি করি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং সাধারণত এটা নরমাল থাকে। আর বুকের এক্সরে করা হয়। বুকের এক্সরেতে কি ফাইন্ডিং থাকে এটা আমার মনে হয় আমি আগামীকালকে তোমাদের সাথে আলাপ করবো, সুতরাং আজকে আর আলাপ করতেছি না। ব্রঙ্কোনিউমোনিয়াতেও একই, সিবিসি করতে হবে এবং চেস্ট এক্সরে করতে হবে। সাথে আরো অনেক কিছু করা যায়, কিন্তু এই দুইটাই হলো মূল এক্সামিনেশন যেগুলো দিয়ে আমরা ব্রঙ্কোনিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস ডায়াগনোসিস করি।
তাহলে এই গেল রেসপিরেটরি সিস্টেম। এখানে আরেকটা ছিল জেনিটো ইউরিনারি সিস্টেম। জেনিটো ইউরিনারি সিস্টেমে মূলত আমাদের দুইটা কমন পেশেন্ট আছে, একটা হলো নেফ্রোটিক সিনড্রোম আর একটা হলো এজিএন। এই দুইটা যদি পরীক্ষা, নেফ্রোটিক সিনড্রোম তো অলওয়েজ পরীক্ষার সময় থাকে, সুতরাং এটা তোমাদের ধরো দুইটা শর্ট কেজের একটা ধরে নিতে পারো এমনিতেই যে দুইটা শর্ট কেজের একটা নেফ্রোটিক সিনড্রোম হবে। তবে বেশ কম হয় কখন, যদি ওয়ার্ডে এজিএন থাকে তখন হয়তো একদিন নেফ্রোটিক সিনড্রোম দিলে আরেকদিন এজিএন দেওয়া হয়। সুতরাং তোমাদেরকে মূলত এই নেফ্রোটিক সিনড্রোম এবং এজিএন এই দুইটা খুব ভালো করে পড়তে হবে এবং দুইটা কিভাবে আলাদা করে পড়তে হয় সেটা জানতে হবে। তো এই ক্ষেত্রে যে নেফ্রোটিক সিনড্রোম বা এজিএন এর পেশেন্ট দেওয়া হয় সেখানে ক্ষেত্রেও একই ইয়ে থাকতে পারে, কোশ্চেন কিন্তু থাকে হলো এক্সামিন দ্য অ্যাবডোমেন এন্ড ডু দ্য রিলিভার্স। এক্সামিন দ্য অ্যাবডোমেন এন্ড ডু দ্য রিলিভার্স, তো একই রকম। অ্যাবডোমেনে কি করতে হয়, প্রথমে ইন্সপেকশন করতে হয়। তারপরে ইন্সপেকশনে সাধারণত কি দেখে, শেপ অফ দ্য অ্যাবডোমেন, সেটা ডিস্টেন্ডেড কিনা এটাও দেখতে হবে। নেফ্রোটিক সিনড্রোম গুলাতে কেমন থাকে, এসআইটিস থাকে এবং অ্যাবডোমেন হিউজলি ডিস্টেন্ডেড থাকে। এজিএনে কিন্তু এসআইটিস থাকে না। তারপরে পালপেশনে কি করতে হবে, পালপেশনে একটা হলো সুপারফিশিয়াল পালপেশন আছে, এটা পেশেন্ট দেখে তোমাদেরকে নিশ্চয়ই শেখানো হয়েছে। একটা হলো সুপারফিশিয়াল পালপেশন আর একটা হলো ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশন কোথা থেকে শুরু করতে হয় সেটা শিখবা, জানবা এবং ওইভাবে শুরু করবা। ডিপ পালপেশন সাধারণত একটা সিস্টেম ওয়াইজ করা হয় এবং সেই ক্ষেত্রে তোমার প্রথম দিকে কি করা হয়, প্রথমে শুরু হয়ে হলো লেফট কিডনি থেকে। লেফট কিডনি, স্প্লিন, লিভার, রাইট কিডনি, তারপরে হলো ইউরিনারি ব্লাডার, না তারপরে হলো এওরটা এবং তারপরে হলো ইউরিনারি ব্লাডার। এবং পালপেশনে কিন্তু এই হার্নিয়াল অরিফিস, যেটা হার্নিয়াল অরিফিস যেটা দেখতে হবে, এটা তোমরা প্রায় বাদ দিয়ে দাও। তো এটা কিন্তু পালপেশনের অংশ, পালপেশনে এটা করতে হবে। তারপরে পারকাশন, পারকাশনে মূলত তো পারকাস করতে হয় কেমন এটা তোমরা জানোই। তো এই ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে এসআইটিস আছে কিনা এইটা বের করা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এই এসআইটিস আছে কিনা দেখার জন্য কি এক্সামিনেশন করা হয়, একটা হলো শিফটিং ডালনেস আছে কিনা, শিফটিং ডালনেস আছে কিনা সেটা দেখতে হবে। শিফটিং ডালনেস দেখার জন্য তোমরা যেটা করো, যে একবার ধরো তুমি আম্বিলিকাস ইয়েতে এপিগ্যাস্ট্রিক রিজন থেকে শুরু করে আম্বিলিকাস পর্যন্ত গেলা, তারপর তুমি লেফট সাইডে গেলা, গিয়ে আবার এখান থেকে ঘুরে আবার রাইট সাইডে এসে আবার ঘুরাও। তো এই জিনিসটা হয়তো কোথাও তোমাদেরকে শিখায়, আমরা জানি না, কিন্তু এটার কোনো ইম্পর্টেন্স আছে বলে আমার জানা নেই। এবং পরীক্ষার সময় এটা আমার ব্যক্তিগতভাবে আমার এটা পছন্দ না। কারণ এক সাইডে যদি আমি গেলাম, মনে করো আমি লেফট সাইডে গেলাম, গিয়ে আমি শিফটিং ডালনেস পেয়ে গেলাম, তাহলে কি আমার রাইট সাইডে আর যাওয়ার দরকার আছে? আর দরকার নাই। কারণ এমন কোনো কন্ডিশন, সাধারণ কন্ডিশন নাই যেগুলোতে একেবারে ওই যে এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না, এরকম কিছু নাই। সুতরাং যদি এক সাইডে পাওয়া যায় তাহলে আরেক সাইডে না যাওয়াই ভালো। আর একটা রয়ে গেছে কি, এসআইটিস দেখতে হলে আর কি করতে হয়, পারকাশনের মধ্যে পড়ে, পালপেশন পারকাশন মিলিয়ে পড়ে একটা আছে, সেটা হলো ফ্লুইড থ্রিল। এই ফ্লুইড থ্রিল দেখার জন্য কি করতে হয়, পেশেন্টের অ্যাবডোমেনের মাঝ বরাবর অর্থাৎ নাভি বরাবর একটা কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে হয়। সাধারণত পেশেন্টের হাত দিয়ে রাখা হয়, যদি তোমার পেশেন্ট হাত দিয়ে নিজের হাত দিয়ে চাপ দেওয়ার মতো এবিলিটি থাকে, মানে বড় বাচ্চা হয় তোমার কমান্ড শুনে তাইলে পারবা। আর যদি না হয় তাহলে কি করবা, তাহলে বাচ্চা রোগীর যে অ্যাটেন্ডেন্ট থাকে সাথে একজন বাচ্চা, ছোট বাচ্চা হলে তো সাথে মা থাকবে, সুতরাং মাকে বলতে হবে যে আপনি এখানে হাতটা দেন, দিয়ে তারপর দেখতে হবে। এবং এই ক্ষেত্রে পরীক্ষার এক্সামিনেশনে কিন্তু এক্সামিনাররা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করেন যে এই হাত কেন দেওয়া হয়। এটা হচ্ছে ট্রান্সমিশন অফ ওয়েব থ্রু সাবকিউটিনিয়াস ফ্যাট। সাবকিউটিনিয়াস ফ্যাটের মাধ্যমে যাতে এই ওয়েব ট্রান্সমিট হয়ে তোমার হাতে গিয়ে না লাগে সেটা হচ্ছে আটকাই দেওয়া হয়, কিন্তু যদি ভিতরে ফ্লুইড থাকে সেটা আবার যাবে। তো সেটা এটা নিয়ে একটু ইয়ে আছে যে পারকাশন কখন করতে হবে, যে আমি কি এটা পালপেশনের সময় করব না পারকাশনের ইয়ার সময় করব, শিফটিং ডালনেস, ফ্লুইড থ্রিল, ফ্লুইড থ্রিল কখন দেখবা, এটা নিয়ে একটু ইয়ে আছে। আমি এটা এইগুলা নিয়ে আমি পার্সোনালি কোনো পড়াপড়ি করি না, তুমি আসলে দেখছো কিনা এটা হলো ফ্যাক্টর। যদি না থেকে দেখে থাকো তাহলে ধরবো, কিন্তু তুমি এটা
এই পালপেশনের সময় দেখলা না পারকাশনের সময় দেখলা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তো এটা আসলে মিক্সড, দুইটা মিলে। তুমি যে টুকা মারতেছো এটা হলো পারকাশন, হ্যাঁ, আবার ওইদিকে যে তুমি ধরে রাখছো সেটা হলো পালপেশন। যে কোনো এক জায়গায় করলে হবে। অসকালটেশনে তো আর এইখানে অত ওই লাংসের মতো অত ইম্পর্টেন্ট না। অসকালটেশনে এই জায়গায় কি করতে হবে, শুধুমাত্র ওই সাউন্ড গুলা শুনতে হবে। একটা হলো বাওয়েল সাউন্ড আছে কি নাই, আর কিছু সাউন্ড আছে, যেমন হেপাটিক ব্রুই, রেনাল ব্রুই, এগুলা আছে কিনা, এগুলা পাওয়া যায়, এরকম পেশেন্ট খুব কম থাকে। অর্থাৎ মূলত বাওয়েল সাউন্ড আছে কিনা সেটা দেখতে হবে। নেফ্রোটিক সিনড্রোম বা এজিএনের পেশেন্টের কিন্তু জেনারেল এক্সামিনেশনও খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় জেনারেল এক্সামিনেশন দেওয়া হয়। দিলে কি করতে হবে, ইডিমা দেখতে হবে। ইডিমা কোথায় দেখতে হয়, আমরা সাধারণত টিবিয়ার মানে মিডিয়াল মেলিওলাসে দেখি, তাই না, মিডিয়াল মেলিওলাসে দেখি। এর বাইরেও বাচ্চাদের ইডিমা ফুটেও দেখতে হয়, কারণ এর থেকে যেটা হয়, অর্থাৎ মেল নিউট্রিশনের জন্য যে ইডিমা হয় সেটা কিন্তু ফুটেই দেখতে হয়। আর এর বাইরে আর কোথায় দেখা যায়, ডিপেন্ডেন্ট পার্ট স্যাক্রাম, সেখানে অবশ্যই দেখতে হবে। একটা পেশেন্ট শুয়ে থাকলে তার ইডিমা ডিপেন্ডেন্ট পার্টে হবে এবং স্যাক্রাম হবে, সেটা দেখতে হবে। মুখে আছে কিনা সেটাও দেখা, মুখে দেখতে হবে, সেটা তার ধরে দেখতে হয় না। সুতরাং তুমি দেখছো কি দেখো না এটা এক্সামিনার বুঝতে পারবে না, কিন্তু তার মুখের দিকে তাকাইছো কিনা সেটা কিন্তু দেখতে হবে। জেনারেল এক্সামিনে অ্যানিমিয়া এগুলো আমি যাচ্ছি না, কারণ এগুলো তো অন্য জেনারেল এক্সামিনেশনেরই অংশ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মাপার জন্য পেডিয়াট্রিক কাফ লাগে। এখন তোমার কাছে যদি পেডিয়াট্রিক কাফ না থাকে, আর তুমি আন্দাজি একটা প্রেশার লিখে দাও, তাহলে কিন্তু এটা তোমাদের শর্ট কেস লিখতে পারবো না, সামনেই কথা বলবো। তো সেই ক্ষেত্রে এক্সামিনার কিন্তু বুঝতে পারবে তুমি আগে মাপছো কি মাপো নাই। এই ক্ষেত্রে কাপ সিলেকশন করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কোন কাপ দিয়ে তুমি ওই পেশেন্টটাকে মাপবা। বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়। কোনো যে বাচ্চার বয়স যদি একটু বড় হয়, ধরো 10 বছর, 11 বছর, 12 বছর, হ্যাঁ, তাহলে তুমি ইজিলি ওই অ্যাডাল্ট কাপ দিয়ে মাপতে পারবা। এর চেয়ে ছোট যেগুলো, সেগুলোতে ইন্টারমিডিয়েট সাইজের কাপ লাগবে। আর একদম ছোট যদি হয় তাহলে একেবারে আরো ছোট সাইজের কাপ আছে। পেডিয়াট্রিক্সে 3 সাইজের কাপ পাওয়া যায় অ্যাডাল্ট কাপের বাইরেও। নিওনাটালটা তো তোমার ওখানে লাগবে না, বাকি বাকি দুইটা কাপ থাকলে ভালো। ব্লাড প্রেশার মাপতে হবে, এবং ব্লাড প্রেশার কিভাবে, হাইপারটেনশন বলে এজিএন যদি হয় তাহলে হাইপারটেনশন কিভাবে বলে সেটাও জানতে হবে, তাই না। চার্ট যদি ওখানে থাকে, এক্সামিনে তোমার কাছে না থাকলেও চলবে, কারণ আমরা ওটা অতটুকু পর্যন্ত যাই না। তবে বাচ্চাদের হাইপারটেনশন বলতে গেলে ওই এইজ অনুযায়ী কোন বয়সে কত হওয়ার কথা সেটার একটা গ্রাফ আছে, চার্ট আছে, এবং ওই চার্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ফেলে তারপরে হিসাব করতে হয়। এইখানেও একই, যদি তোমার নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট হয়, আলটিমেটলি তুমি যখন বললা যে স্যার এই আছে, তখন কি জিজ্ঞেস করা হবে যে এটা কি কি ডায়াগনোসিস হইতে পারে। তো ইডিমার ডিডি কি, ইডিমার ডিডি হলে প্রথমেই নেফ্রোটিক সিনড্রোম ঠিক আছে, এজিএনও বলবা। জেনারেল এডিমা যদিও এজিএনে কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। আর কিছু হইতে পারে, হার্ট ফেলিউরে হইতে পারে, হেপাটিক ফেলিউরে হইতে পারে, এবং মেল নিউট্রিশন হইতে পারে। তো এটা ওই রোগী অনুযায়ী ডিডি গুলা এদিক সেদিক হবে, কোনোটা আগে কোনোটা পরে ইয়ে করতে হবে ডিডি অনুযায়ী। তাইলে তুমি ডায়াগনোসিস বলে ফেললে, এরপরের কোশ্চেনে আসবে যে হয়তো হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নেফ্রোটিক সিনড্রোমের মানে এই পেশেন্টের ম্যানেজমেন্ট কিভাবে দিবা। নেফ্রোটিক সিনড্রোমের ম্যানেজমেন্ট কি তোমরা সবাই জানো, তাই না। প্রথমে হচ্ছে সিমটোমেটিক কিছু ম্যানেজমেন্ট আছে, এরপরে স্পেসিফিক যেটা নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আবার তো অনেক ধরনের টাইপ আছে। ইউজুয়ালি কমন যেটা সেটা হলো মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোম। সেই মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমের আলটিমেট ড্রাগ হলো স্টেরয়েড অর্থাৎ প্রেডনিসোলন। কি ডোজে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, প্রেডনিসোলনের অ্যাডভার্স ইফেক্ট কি, এগুলোও ধরতে পারে। একই রকম যদি এজিএন হয়, তাহলে এজিএন এর মূল ট্রিটমেন্ট কি, এজিএন এর মূল ট্রিটমেন্টের মধ্যে একটা হচ্ছে রেস্ট, তারপরে কি কন্ট্রোল অফ হাইপারটেনশন। এক্ষেত্রে কি ড্রাগ ইউজ করা হয় সেগুলোর নাম জানতে হবে। তারপরে এজিএন এর কি কি কমপ্লিকেশন হয়, অর্থাৎ মূলত ওই তোমার ডায়াগনোসিস বলা পর্যন্ত হচ্ছে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশনের অংশ। এরপরে এক্সামিনার খুব বেশি সময় তো থাকে না, 2 মিনিটের মতো সময় থাকে, 2 মিনিটে একটা দুইটা কোশ্চেন ধরা যায়, যেটা ধরতে চান ওটা ধরবেন। তোমাদেরকে এই শর্ট কেসগুলোর জন্য, অর্থাৎ আমি আগে বলছি ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, কিন্তু নিউমোনিক কনসোলিডেশন বাদ পড়ে গেছে। নিউমোনিক কনসোলিডেশনও কিন্তু
পরীক্ষার সময় থাকলে দেওয়া হয়। এবং আমরা অবশ্য চেষ্টা করি, যেহেতু নিউমোনিক কনসালটেশন আরো বড়দেরও হইতে পারে, সুতরাং ওটা ওখানে দেয়। আমরা সাধারণত চেষ্টা করি আমাদের বাচ্চাদের যেটা টিপিক্যাল সেটা দেওয়ার, ব্রঙ্কোনিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস দেওয়ার। আর যদি হয় কনসালটেশন যদি দেওয়া হয়, তাহলে কনসালটেশনের ফাইন্ডিংটা আমি তোমাদের সাথে দেখি আজকে পারলে তো আলাপ করবো, নাহলে আগামীকালকে একটু আলাপ করে নিব। এজিএন নেফ্রোটিক সিনড্রোম, এই তো তাহলে কি দাঁড়াইলো? ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, এগুলোর মধ্যে জেনারেল এক্সামিনেশনে দেওয়া হইতে পারে। আর আমি কনসালটেশনটা বলে ফেলি, স্পেসিফিক কনসালটেশনে কি হয়। কনসালটেশন সাধারণত যে কোনো এক সাইডে থাকে, তাহলে কি হবে? ইন্সপেকশনে রেসপিরেটরি রেট বাড়বে, এটা শিওর। হ্যাঁ, তারপরে তোমার চেস্ট ইনড্রয়িং সাধারণত কনসলিডেশনে থাকে না। আর কি পাওয়া যাবে? এক্সপান্সিবিলিটি অফ দ্য চেস্ট। এক্সপান্সিবিলিটি অফ দ্য চেস্টে এটা যে ইন্সপেকশনের একটা অংশ যেটা, সেখানেও দেখা যাবে যে এক সাইডে কম এক্সপান্ড করতেছে, এক সাইডে নরমাল এক্সপান্ড করতেছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে যদি তুমি পালপেশনের সময় সেটাকে মাপো, সেই ক্ষেত্রেও ঠিকই দেখা যাবে যে ধরো রাইট সাইডে কনসলিডেশন আছে, তাহলে রাইট সাইডে একটু এক্সপান্সিবিলিটি রেস্ট্রিক্টেড থাকবে, লেফট সাইডে নরমাল থাকবে। তারপরে যদি তুমি পারকাশন করো, পালপেশনে তো গেল, ওইটাই, এর বাইরে আর কিছু নাই, এক্সপান্সিবিলিটিটা পাবা। আর পারকাশন যদি করো, তাহলে কি পাওয়া যাবে? ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল পাওয়া যাবে। তারপরে এডেড সাউন্ডের মধ্যে ক্যাপিটেশন পাওয়া যাবে, আর ভোকাল রেজোনেন্স ইনক্রিজড হবে। এটা হলো টিপিক্যাল কনসলিডেশনের ফাইন্ডিং। তাহলে ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল, ক্যাপিটেশনস প্রেজেন্ট এবং ভোকাল রেজোনেন্স ইনক্রিজড। এই ক্ষেত্রে আবার তোমার ওই একই রকম নিউমোনিক কনসলিডেশনের সাধারণ অর্গানিজম কি? সাধারণ কমনলি নিউমোনিক কনসলিডেশন হয় হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে, অর্থাৎ নিউমোকক্কাস দিয়ে। এর বাইরে আরো কিছু অর্গানিজম দিয়ে হইতে পারে, কিন্তু এগুলো খুব কম। তাহলে নিউমোকক্কাল নিউমোনিয়াই হলো মেইন কনসলিডেশন কজ। টিবিতেও কনসলিডেশন হয়, হ্যাঁ, টিউবারকুলোসিস দিয়ে যদি হয় সেক্ষেত্রে কনসলিডেশন হয়। নিওনেটে আরো কিছু জিনিস দিয়ে হইতে, আরো কিছু অর্গানিজম দিয়ে হইতে পারে। তোমাদের অনেকের মাথায় কিন্তু স্টেফাইলোকক্কাস অরিয়াস আছে, কেন আছে আমি জানি না। পরীক্ষার সময় দেখা যায় অনেকে স্টেফাইলোকক্কাস অরিয়াস বলে। বাচ্চাদের স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে ইনফেকশন, নিউমোনিয়া খুবই কম হয়। অর্থাৎ বাচ্চাদের নিউমোনিয়ার কজের মধ্যে স্টেফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে রেয়ার কজ, ওটা না বললেও চলবে। তাইলে এইখানে যদি তোমাকে ধরা হয় যে ড্রাগ অফ চয়েস কি, ড্রাগ অফ চয়েস কি, তুমি যদি নিউমোকক্কাল নিউমোনিয়া ডায়াগনোসিস করো, অর্থাৎ নিউমোনিক কনসলিডেশন, একটা বাচ্চার নিউমোনিক কনসলিডেশন, ড্রাগ অফ চয়েস কি হবে? ড্রাগ অফ চয়েস হচ্ছে নিউমোনিক কনসলিডেশনে সাধারণত ভর্তি দেওয়া হয়, ভর্তি দিলে এই পেশেন্টগুলোকে, যেটা ড্রাগ অফ চয়েস হলো ভ্যানকোমাইসিন। সেফটি এক্সনও দেওয়া যাবে। সেফটি এক্সন যেহেতু আমাদের দেশে সেফটি এক্সনের খুব বেশি ইউজ হয় এবং অনেক মিস ইউজ হয়, এই জন্য অনেক ক্ষেত্রে সেফটি এক্সন রেসিস্টেন্ট থাকতে পারে। সেই জন্য ড্রাগ অফ চয়েস বইতেও একই আছে, ভ্যানকোমাইসিন। হ্যাঁ, প্লাস সেফোটেক্সিমও দেয় অনেকে। হ্যাঁ, সেফটি এক্সনও দেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু ভ্যানকোমাইসিনটাই মেইন ড্রাগ, ওটা বলতে হবে। তাইলে মনে হয় আমি মোটামুটি কভার করে ফেলছি। তোমাদের কি কিছু জিজ্ঞেস করার আছে? স্যার ড্রাগ অফ চয়েসটা স্যার আরেকটু কাইন্ডলি যদি বলতেন। নিউমোনিক কনসলিডেশন নাকি তো? জি স্যার। নিউমোনিক কনসলিডেশনে ড্রাগ অফ চয়েস যদি ধরা হয়, তাহলে হলো ইনজেকশন ভ্যানকোমাইসিন, একটা উত্তর দিলেই। আর কি দেওয়া যায় সেই ক্ষেত্রে? সেফটি এক্সন অথবা সেফোটেক্সিন। ক্লিয়ার? স্যার থ্যাংক ইউ। আর কিছু? মনে হচ্ছে তোমাদের আর নাই। যাই হোক, স্যার নেফ্রোটিক সিনড্রোমে যদি স্যার অ্যাবডোমেন টেন্স থাকে স্যার খুব, তাহলে কি স্যার শুধু ফ্লুইড থ্রিলি করব নাকি স্যার শিফটিং ডালনেসও সেক্ষেত্রে দেখব? আসলে মানে এটা দুইটা, তোমরা তো এক্সামিনীদের অত বেশি ইয়া করার সুযোগ নাই যে এটা করব করব না, এটা না, তোমরা দুইটাই করবা। তোমার এক্সামিনার যদি বলে যে না লাগবে না, তখন করবা না। তবে অনেক সময় খুব বেশি টেন্স থাকলে পাওয়া যায় না, তুমি বলবা পাই নাই স্যার, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেন পাইলা না, কেন, এটা তো ডেফিনেটলি অ্যাসাইটিস আছে, তখন তুমি বলবা যে স্যার খুব বেশি টেন্স থাকলে পাওয়া যায় না। ঠিক আছে?
স্যার কনসলিডেশনের ডিডি গুলো একটু বলবেন না? কনসলিডেশন নিউমোনিয়া টিউবারকুলোসিস এর বাইরে আর কিছু নাই। আর বাকি যেগুলো আছে, যেমন তোমার যদি লিম্ফোমা হয়, হ্যাঁ, একটা লিম্ফ নোড এখানে আছে, তাইলে তুমি কি করবে? তাইলেও কিন্তু তোমার ওই ফাইন্ডিং এর কাছাকাছি হবে, কিন্তু ওখানে তো আর ব্যাথসাউন্ড ব্রঙ্কিয়াল হবে না, মানে রিমোট ডিডি আছে অনেক। হ্যাঁ, ধরো এখানে এখানে একটা সিস্ট থাকলো, হ্যাঁ, লাংসের ভিতর সিস্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি এরকম ফাইন্ডিং পাবা, কিন্তু তুমি তো সেখানে ব্যাথসাউন্ড পাবা না, ব্যাথসাউন্ড ডিমিনিশ থাকবে, হ্যাঁ, ব্রঙ্কিয়াল পাবা কিভাবে? পাবা না। সুতরাং যদি আনা যায় ডিডি অনেকগুলা, কিন্তু আসল ডিডি ওই নিউমোন কনসলিডেশনের ডিডি হলো দুইটা, হ্যাঁ, আরো আছে, এগুলো তোমাদের বলার দরকার নেই। একটা হলো নিউমোনিয়া আর একটা হলো টিউবারকুলোসিস। তোমাদের পরীক্ষা বসার জন্য এর চেয়ে বেশি দরকার নেই। আর কেউ? স্যার ব্রঙ্কিওলাইটিসে ভোকাল রেজোনেন্সটা স্যার একটু বলতেন যদি আবার। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলোর বয়স সাধারণত 2 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে বাচ্চার ভোকাল রেজোনেন্স তোমরা ওই যে 1 1 2 2 1 1 3 দিন এসব বলে কিন্তু বাইর করতে পারবে না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা আছে, বাচ্চাকে কান্না করাই দেওয়া, কান্না করাই দিলে এটা বোঝা যায়, হ্যাঁ, যে মানে নর্মাল অবস্থায় যা ছিল কান্না করলে তার চেয়ে আরো বেড়ে গেল, সেটা থেকে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ বোঝা যায়। কিন্তু এই পরীক্ষার সময় কোনো বাচ্চাকে কান্না করাই দেওয়াটা আমরা এলাও করি না। অর্থাৎ যদি তুমি এমনি এক্সামিনেশন করতে গেছো, বাচ্চা কান্না করে ফেলছে, তাহলে তুমি তখন বলে দিবা যে স্যার ভোকাল রেজোনেন্স ইনক্রিজড আছে, যদি তোমার ডায়াগনোসিস ব্রঙ্কিওলাইটিস হয় বা তুমি বুঝতে পারো, হ্যাঁ। আর নাইলে বলার দরকার নাই, তুমি বলবা, স্যারকে বলবা যে স্যার ভোকাল রেজোনেন্স দেখতে পারিনি। তোমরা যেটা করো সেটা হলো পরীক্ষার সময় ওই ইয়ে পাইছি, রংকাই পাইছি স্যার বইলা শেষ, আর এটা হবে না। এখানে জিনিস মনে রাখতে হবে যে 3টা বলতে হবে, হ্যাঁ, একটা হলো ব্রেথ সাউন্ড, একটা হলো এডেড সাউন্ড। প্রথমে ব্রেথ সাউন্ড না বলে রংকাই পাইছি বলে কোনো লাভ নাই, এবং ভোকাল রেজোনেন্স। এবং তুমি দেখো নাই, বলবা স্যার ভোকাল রেজোনেন্স দেখতে পারিনি। তাহলে আমি বুঝলাম যে মেয়েটা জানে যে তার এই 3টা দেখতে হবে, কিন্তু সে এই বাচ্চার কন্ডিশনের কারণে এটা দেখতে পারে না। আর তুমি যদি না বলো, তাহলে আমি ধরে নিলাম যে ওটা দেখতে হয়, এটাও তুমি জানো না। ঠিক আছে? আর কেউ কোনো প্রশ্ন? আমার মনে হয় তোমাদের আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমি মোটামুটি আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার দেখা হবে। তোমাদের পরবর্তীতে আমাদের ওই যে যোগেন্দ্র সিংহ আমাদের স্যার, উনি ক্লাস নেবেন, এটা আর মনে হয় 5-10 মিনিট পরে। তাহলে আপাতত আমি, খোদা হাফেজ।